একটা বিষয় গতকালকে আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে এটা ডেইলি স্টারের মাধ্যমে এসেছিল, যেটা হচ্ছে তারা দেখিয়েছে যে আমার যে আয়কর রিটার্ন, এটার সাথে আমাদের যে হলফনামা, এটাতে হচ্ছে তথ্যের গরমিলের কথা বলেছিল। আপনারা সবাই যেদিন আমাদের এটা যাচাই বাছাই করা হয়, আমাদের যে মনোনয়নপত্রটা, আপনারা সবাই সেখানে ছিলেন। আমাদের যে রিটার্নিং অফিসার, আমাদের মাননীয় জেলা প্রশাসক, তার সেখানে এবং সেখানে তিনি স্পষ্ট করে এটা বলেছিলেন যে আমাদের আমাদের যে হলফনামাটা ছিল কিংবা আমাদের মনোনয়ন যে আমরা দাখিল করেছিলাম, সেখানে যে আমাদের আয়কর রিটার্ন, এই বিষয়গুলো সবগুলো মেজর যে বিষয়গুলো ছিল সবগুলো ঠিক ছিল। বিধায় তিনি আমার ওই মনোনয়নপত্রটিকে বৈধ ঘোষণা করেছিলেন। পাশাপাশি তিনি সেখানে সবার সামনেই, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ছিল, মিডিয়া ছিল, উল্লেখ করেছিলেন যে একটি তথ্যের ক্ষেত্রে, যেই তথ্যটি হচ্ছে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ, এই তথ্যটির ক্ষেত্রে আমরা সেখানে একটা মিস্টেক করেছি, যেটা আমরা পরবর্তীতে বলেছি যে আমাদের যিনি অ্যাডভোকেট এই টাইপটি করেছিলেন তার একটা টাইপিং মিস্টেক ছিল। সেখানে যেহেতু তিনি আয়কর রিটার্নের যে ফাইল, সেখান থেকে তথ্যগুলো দেখে হলফনামায় তুলতে হয়েছিল, সকল তথ্যের মধ্যে এই একটা জায়গা তার একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। যেখানে তার 9 লক্ষ টাকা লেখার কথা ছিল, সেখানে তিনি 28 লক্ষ টাকা লিখেছিলেন। এই অনিচ্ছাকৃত ভুলটাও কিন্তু সেদিন আমাদের জেলা প্রশাসক মহোদয় সেখানে উল্লেখ করেছিলেন এবং সেটা আমাদেরকে সংশোধন করে একটা সাপ্লিমেন্টারি আমাদেরকে নতুন করে আরেকটা ওই পাতাটা কিংবা হলফনামাটা আবার দিতে বলেছিলেন, যেটা পরবর্তীতে আমরা আবার নতুন করে আজকে আমাদের যে সাপ্লিমেন্টারি যে হলফনামা, ওই পাতাটার যে একটা অনিচ্ছাকৃত ভুল ছিল, যেখানে থাকার কথা ছিল 9 লক্ষ টাকা, সেখানে 28 লক্ষ টাকা লেখা ছিল, সেটা আমরা দিয়েছি। এবং এটা কিন্তু আইনগতভাবেই করা যায়, সেদিনই সবার সামনে বলা হয়েছিল এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করেই সেটা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এটা আসলে বলতে হয়, ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া আমরা যেটা দেখলাম যে যারা এই আইনের বিষয়, এই বিষয়গুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে কিংবা আমাদের যে নির্বাচন কমিশনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, তাদের থেকে আমাদের মনে হয়েছে যে এই বিষয়গুলো ঠিকমতো জিজ্ঞাসা না করেই এমনভাবে ফ্রেমিং করা হয়েছে যেন বিষয়টা এরকম যে এখানে কত টাকা অসৎ পথে উপার্জনের রয়েছে, আমাদের এখানে কত টাকা দেখিয়েছি, এটার মনে আমরা হিসাব মিলাতে পারিনি। তো এটার মধ্য দিয়ে ফ্রেমিংটা এমন হয়েছে যে এখানে সম্ভবত একটা দুর্নীতি কিংবা এই ধরনের অনৈতিকভাবে আর্থিক উপার্জন, এই ধরনের একটা চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়েছে, যেটা আসলে আমরা আমার জায়গা থেকে মনে হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা একজন প্রার্থীকে হয়রানি করা। এটা অনুরোধ থাকবে যে মিডিয়া যখন তাদের জায়গা থেকে এই ফ্রেমিংগুলো করবে, তারা যদি আইনগত বিষয়টার ব্যাখ্যাটার সাথে উল্লেখ করতো, তাহলে কিন্তু এই বিষয়টা ওখানে যেত না। কারণ একদম আইনগতভাবে এটা আছে, আমরা যদি কখনো এরকম কোনো তথ্য, যেই তথ্যগুলো আবার সাপ্লিমেন্টারি দেওয়া যায়, সেটা ভুল করি অনিচ্ছাকৃতভাবে, সেটা আমরা সাপ্লিমেন্টারি দিতে পারবো, একদম আইনগতভাবে দেওয়া আছে। এবং সেটা সেদিন সবার সামনে উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থী কিন্তু সেখানে দ্বিমত জানায়নি, আমরা দিয়েছি এবং এটা সুন্দরভাবে গৃহীত হয়েছে। সো এই জায়গাটি আমি একদম স্পষ্ট করছি, হলফনামায় এবং আমার যে আয়কর রিটার্ন, এখানে একটি অনিচ্ছাকৃত তথ্যের ভুল ছিল, যেটা আমরা সংশোধন করেছি এবং আইনগতভাবে এটা আবার গৃহীত হয়েছে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, দেশ হোক, এজেন্সি হোক, তাদের এজেন্ট হিসেবে ইচ্ছাকৃতভাবে কিছু সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা করছে, যার যেন এখানে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। এর পিছনে আমার কাছে মনে হয় রাজনৈতিক দল হিসেবে হেয় প্রতিপন্ন করা, প্রার্থী হিসেবে জনগণের সামনে বিতর্কিত করা, কিংবা জুলাই অভ্যুত্থানে যারা বিভিন্ন সময় নেতৃত্বের জায়গা ছিল, সমন্বয়ের জায়গা ছিল, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে আবার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যায়, সেই অপচেষ্টাটা করা হচ্ছে। আমি উদাহরণ হিসেবে বলছি, কিছুদিন আগে মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় তার জায়গা থেকে বলল কোথায় নাকি ওবায়দুল কাদের কার মাধ্যমে রংপুর দিয়ে পালিয়েছে, এই পালানোর সাথে একটা মন গড়া বানোয়াট একটা ডকুমেন্ট দেখালো, যেই ডকুমেন্টে লেখা আছে খুবই অতি গোপনীয়, এবং এটা দেখালো যে আমার নাকি এটার সাথে সম্পৃক্ততা আছে। মানে ওবায়দুল কাদেরের মতো একটা কালপ্রিট, যার এগেনস্টে আমাদের লড়াই, যে আমাদেরকে পাইলে এখনো শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে, আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল
প্রত্যেককে মারার জন্য যারা আলাদা আলাদা করে পরিকল্পনা করছে, যারা আলাদা আলাদা করে ফান্ডিং করছে, আলাদা আলাদা করে চক্রান্ত করছে, তাদের একজনকে আমি সহযোগিতা করব, অথচ এই অভ্যুত্থানের যে সমন্বয়ক লিস্ট সেখানে 2 নম্বরে নামটা ছিল, সেখানে সামনের সারিতে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা নাকি তাদেরকে পালাতে সহযোগিতা করেছি। এই ধরনের একটা মানে একটা মন গড়া কথারও একটা লিমিট থাকে, যেটার বিন্দুমাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নাই। এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হলো। এরপরে কয়েকদিন পরে যখন এখানে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আসলো, তারা নিজেরা তাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করলো। তারা দেখলো যে এটার কোনো সত্যতা নাই। তারা বরং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা এই প্রোপাগান্ডাটা ছড়ালো তারা এখন অ্যাকশন নিচ্ছে। এরপর পরই ওই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মীর জাহান উনি কী করলো, ওই পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেললো। তাহলে দেখেন, কেউ একজন বাইরের একটা ইনভেস্টমেন্টে মন চাইলো, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা করলো, তার যে ব্যক্তি ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করলো, প্রশ্নবিদ্ধ করলো। এরপর আবার মন চাইলো সেটা সত্যতা নাই, ডিলিট করে ফেললো। কিন্তু এই যে একজন মানুষের সম্মানহানি করা হলো এবং জনগণের কাছে একটা ভুল বার্তা গেল, এটার কোনো রিকভারি আর নাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এর বিরুদ্ধে কড়া একটা ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষ থেকে, এই ব্যবস্থাগুলো নিতে হবে। দ্বিতীয়ত, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হুসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। ইলিয়াস হুসেন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল, আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনাপ্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে হয় তার একটা কাজের জন্য। এইরকম যদি একটা দেশের সেনাপ্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ইলিয়াস হুসাইন সহ এইরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কারো ফান্ডিংয়ে অথবা কারো এজেন্ট হিসাবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া, তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হাওয়া প্রতিপন্ন করে। কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা তাদের অভ্যুত্থানের সময়কার বা পূর্ববর্তী যে কার্যক্রম ছিল সেগুলোর জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কিন্তু তারপরে যা করবে তাই করে তারা পার পেয়ে যেতে পারে না। তার মন চাইলো সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা ইচ্ছা তাই দিয়ে দিল এবং এরপরে মানুষকে বিভ্রান্ত করলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এটা হইতে পারে না। বরং আমরা মনে করি এই ধরনের যারা আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে, রাজনৈতিক হোক অন্যান্য কোনো উদ্দেশ্য হোক, এগুলো চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা এই মিথ্যা প্রোপাগান্ডাগুলো করতেছে যেটার কোনো সত্যতা নাই। এই ইলিয়াস হুসাইন, আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে, সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি। সে বলতেছে মিরপুর ডিওএইচএসে নাকি আমাদের হাদি ভাইয়ের খুনি আছে, অথচ গতকালকে ডিবি প্রধান এবং আজকে বাংলাদেশের মেইন স্ট্রিম সকল মিডিয়া আবার বলল যে আমাদের হাদি ভাইয়ের যে খুনি, ওই খুনি এখনো ভারতে অবস্থান করছে। তার মানে সে যে মিরপুর ডিওএইচএস এর কথা বললো, তাহলে সে নিশ্চয় কোনো এজেন্সির হোক এজেন্টের হোক হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ফান্ডিং পেয়ে টাকার বিনিময়ে বা অন্য কোনো কিছুর বিনিময়ে এই কাজগুলো করছে। তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া উচিত। তৃতীয়ত, আরেকটা জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ থাকবে জনগণের প্রতি। আমি দেখেছি বিভিন্ন আমার পোস্টের কমেন্টে এই ধরনের একটা পোস্টার থাকে, যেই পোস্টারে আমার ছবি দেওয়া হয়, আমি নাকি ঈদের শুভেচ্ছা জানিয়েছি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন হিসেবে। অথচ শুরু থেকে আজকে পর্যন্ত আমার জীবনে আমি কোনোদিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, আমার বিশ্ববিদ্যালয়, আমার হল কিংবা অন্য যে কোনো ইউনিট, কোথাও আমার কোনোদিন কোনো পদ পদবি ছিল না। এর আগে ছাত্রলীগ তাদের জায়গা থেকে যখন আমি তাদের সমালোচনা করতাম, আমি যখন সরকারের সমালোচনা করতাম, তখন তারা আমাকে জামাত শিবির মনে করতো। তারা আমার পরিবারকে পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিল যে আপনার ছেলে জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট কিনা। তারা তাদের জায়গা থেকে পরিবারকে, আমার বাবাকে পর্যন্ত কল দিয়ে এটা জিজ্ঞাসা করেছিল। তো তারা তাদের জায়গা থেকে এটা মনে করতো। অভ্যুত্থানে আমরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিলাম। যেদিন প্রথম 8-10টা ছেলে এই অভ্যুত্থানে
কিংবা এই কোটা সংস্কার আন্দোলনের প্রথম দাঁড়িয়েছিল, তার মধ্যে আমি একজন। ওই ছেলেগুলোকে ডিজিএফআই নিয়ে গেল, ডিবি নিয়ে গেল, তারা তাদের জায়গা থেকে অত্যাচার করলো, নির্যাতন করলো, কিন্তু আমরা তো আমাদের পথ থেকে বিচ্যুত হই নাই। তাহলে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের পেইড কিছু এজেন্ট হতে পারে, ফান্ডিংয়ের বিনিময়ে হোক, তাদের সোশ্যাল মিডিয়া পেজের বিনিময়ে হোক, তাদের অ্যাক্টিভিস্টদের মাধ্যমে হোক, তারা আমাদেরকে বিতর্কিত করার জন্য এই ধরনের উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা চালাচ্ছে। আমি একদম স্পষ্ট করে বলি, বাংলাদেশের যত এজেন্সি আছে, যত প্রতিষ্ঠান আছে যারা দুর্নীতির বিরুদ্ধে তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের তারা গোয়েন্দার মাধ্যমে হোক আর যেই মাধ্যমে হোক যারা এই তদন্তগুলো করে থাকে, স্পষ্ট করে আমি বলছি, যার যত সক্ষমতা আছে আপনারা আমার বিরুদ্ধে, সাইফুল সালামের বিরুদ্ধে তদন্ত করেন। সেখানে যদি আপনারা কোনো প্রকার এই 1 থেকে 1.5 বছরে বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারেন, যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তাই মেনে নিব, আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের আওয়ামী লীগ দ্বারা ফান্ডেড, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের দ্বারা পরিচালিত, আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো দ্বারা পরিচালিত বিভিন্ন ধরনের মানহানিকর কিংবা উদ্দেশ্যমূলক যে রাজনৈতিক প্রপাগান্ডা করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সরকারের এবং সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এগুলো যদি তারা না করে তাহলে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের এটা অনেক বড় একটা অন্তরায় হবে। কারণ একটা মানুষের যে প্রার্থিতা কিংবা একটা মানুষের যে ইমেজ, একটা সোশ্যাল মিডিয়া এই ধরনের একটা অপতথ্যের মাধ্যমে এই ইমেজটাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করা যায়। এবং সর্বশেষ আপনারা এটার একটা উদাহরণ দেখেছেন আমাদের বোন সুরভির ক্ষেত্রে। তার এজাহারে লেখা আছে মাত্র 50,000 টাকা চাঁদাবাজির কথা, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিম মিডিয়াতেও 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হয়েছে। একটা মানুষের আত্মসম্মান থেকে শুরু করে সমাজে মুখ দেখানোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রপাগান্ডা করে, কিন্তু এজাহারে দেখা গেল মাত্র 50,000 টাকা। আবার পরে দেখা গেল সেটারও কোনো সত্যতা নাই। একজন সো কল্ড জার্নালিস্ট তার জায়গা থেকে তাকে একটা কুপ্রস্তাব দিয়েছিল, সে রাজি হয় নাই দেখে এই কাজটা করা হয়েছে। তাহলে এভাবে যার মন চাইলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্নভাবে তারা যদি তাদের জায়গা থেকে মনে করে যে এভাবে যা ইচ্ছা তাই করবে, এটা হইতে পারে না। এই সরকারকে হোক, বিভিন্ন এজেন্সিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ আমাদের নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ে বলতে চাই, আমরা এখন আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে কিংবা আমি প্রার্থী হিসেবে মানুষের কাছে আমার বার্তাটি পৌঁছে দিতে চাই। আমি মানুষের সাথে দেখা করি, হাত মিলাই, কথা বলি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এনসিপিতে বলি, আমাদের যুবশক্তিতে, ছাত্রশক্তিতে যারা লোকাল পর্যায়ে, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কাজ করছে, কমিটিতে আসছে, তাদেরকে বিএনপির, আমি একদম স্পেসিফিক করছি, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা, তারা বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিচ্ছে এইভাবে যে তোমরা তোমাদের জায়গা থেকে এনসিপিতে যোগ দিয়েছো, এটা কয়দিনের দল, তারা কি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে কিনা, যদি নির্বাচনের পর দেখে নিব তোমরা কিভাবে রাজনীতি করো, তোমরা এখন শাপলাকলির ভোট করতেছো, এবার ক্ষমতায় যাবে বিএনপি, তারপরে আমরা আমাদের জায়গা থেকে দেখব তোমরা কিভাবে পলিটিক্স করো, একদিনে শেষ হবে না, আজকে থেকে 40 দিন পর তোমরা কোথায় দাঁড়াবো আমরা দেখে নিব। তারা তাদের জায়গা থেকে এভাবে সরাসরি বাড়িতে গিয়ে পর্যন্ত সন্তানদের, বাবা মাদেরকে হুমকি দিচ্ছে, কিংবা যারা আমাদের সরাসরি পার্টিতে তাদেরকে হুমকি দিচ্ছে যে তারা কিভাবে এনসিপি করে, তারা কিভাবে পার পেয়ে যায়, নির্বাচনের পরে তাদেরকে তারা দেখে নিবে। তো নির্বাচনের আগেই এখনই যদি তারা এই ধরনের ক্ষমতার দাপট দেখায়, পেশি শক্তির দাপট দেখায়, কালো টাকার প্রভাব দেখায়, তাদের মাধ্যমে আমরা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সুষ্ঠু যে একটা পরিবেশ আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি সেই পরিবেশ তৈরি হওয়া একদমই সম্ভব নয় যদি এটা কন্টিনিউয়াস থাকে। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট যারা রয়েছে প্রতিষ্ঠান, তাদেরকে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা এখন এটা মিডিয়াতে বলছি, প্রয়োজনে আমরা জিডি করব, প্রয়োজনে মামলা করব, কিন্তু বিএনপির স্থানীয় পর্যায়ের কোনো নেতা কর্মী তাদের জায়গা থেকে যদি মনে করে এই ধরনের আওয়ামী কালচার নিজেরা আবার কন্টিনিউ করে তারা পার পেয়ে যাবে, এই সুযোগ এই বাংলাদেশে দেয়া হবে না। সকল ধরনের পেশি শক্তিকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে, সকল ধরনের কালো টাকাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে। কোনো ধরনের কেউ কোনো ধরনের অপকর্ম করে এই বাংলাদেশে আর পার পাওয়ার সুযোগ নাই। আমরা আমাদের জায়গা থেকে এটা স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি। সর্বশেষ আমাদের জায়গা থেকে এটুকুই আহ্বান, আমরা মিডিয়াকে আগামী নির্বাচনের পূর্বে প্রত্যাশা করি তারা স্বচ্ছ থাকবে, নিরপেক্ষ থাকবে, তাদের হাউসের মালিক
কোন রাজনৈতিক দলের কে কিংবা কোন ব্যবসা প্রতিষ্ঠান সেটা যেন ইম্পর্টেন্ট না হয়, তাদের হেড অফ নিউজ কে, কোন দলীয় সেটা যেন এখানে প্রাধান্য না পায়, তাদের হেড অফ মাল্টিমিডিয়া কে, ফটো কার্ডটা কার নির্দেশে হয়, এখানে যেন দলীয় পরিচয় প্রাধান্য না পায়। প্রত্যেকের আলাদা দল থাকতে পারে, আদর্শ থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সাংবাদিকতার প্রফেশনালিজম যেন আলাদা থাকে এইটুকু আমরা প্রত্যাশা করি। অন্যথায় আগামীতে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সাধারণ মানুষের সাথে কিংবা যারা কাঙ্ক্ষিত বাংলাদেশ চায় তাদের সাথে অপসাংবাদিকতা আবার মুখোমুখি হবে। আমরা মনে করি যে আপনাদের সহযোগিতা একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, যেমনি করে অভ্যুত্থানে আপনাদের মাধ্যমে প্রচারিত নিউজের মধ্য দিয়ে আমরা পুরো পৃথিবীর সামনে উপস্থিত হয়েছিলাম, তেমনি করে আমরা আগামী নির্বাচনে একটা সুষ্ঠু পরিবেশ আপনাদের মাধ্যমে চাই। এবং আমরা সর্বশেষ অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নামের যেই ধরনের প্রোপাগান্ডা মেশিনরা এই ধরনের প্রোপাগান্ডা করছে, মানুষের সম্মানহানি করছে, মিথ্যা তথ্য দিয়ে তথ্য সন্ত্রাস করছে, তাদের শুধু পেজ নষ্ট করে দেওয়া নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, সে দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ। আপনি তো নির্বাচন অংশগ্রহণ করেছেন, এখন পর্যন্ত যেসব অপপ্রচার হয়েছে এটা আপনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন কিনা? আরেকটা হলো হলফনামার মধ্যে আরেকটা জিনিস গ্যাপ ছিল, সেই জিনিসটা যদি ক্লিয়ার করেন যে আপনার স্ত্রীর আপনি কোন সম্পদের কথা বলেন, তার কি কোনো কিছুই আসলে নিজস্ব সম্পদ হতে নাই, স্বর্ণালংকার বা অন্য কোনো সম্পদ? আমার স্ত্রী না, আমার হচ্ছে আমার স্ত্রীর জায়গা থেকে পারিবারিকভাবে এই বিষয়গুলো হচ্ছে ঐচ্ছিক বিষয়, আর আমার যেহেতু আমি জাস্ট সদ্য বিবাহিত সেই জায়গা থেকে তার হয়তো ব্যক্তিগত জায়গা থেকে অলংকার রয়েছে, কিন্তু তার যেহেতু তিনি এখন একজন জাস্ট গৃহিণী, আমরা আমাদের জায়গা থেকে এই রকম চাই না যে আমাদের হলফনামায় মিথ্যা কোনো ধরনের তথ্য থাকুক। আমরা তার একটা পেশা দেখাবো ব্যবসা, তার পেশা দেখাবো চাকুরি, বিভিন্ন জায়গায় জব করে, এইগুলো দেখিয়ে আমরা অনেক সম্পদ দেখাবো। এবং আপনারা একটা জিনিস দেখে থাকবেন, প্রথম যে সম্পদটা দেখানো হয় ওইটার পর থেকে কিন্তু শুরু হয় এবং ওইটাকে একটা বৈধ হিসেবে দেখানো হয়। তো এইখানে অনেক সম্পদ দেখাবো, এরপরে ওইটা বৈধতা পাবে। আমরা চাইনি যে এই ধরনের মিথ্যা কোনো ধরনের কিছু সেখানে থাকুক। সেই জায়গা থেকে পারিবারিকভাবে আমরা যতটুকু, আমি আমার জায়গা থেকে যদি বলি, পারিবারিকভাবে আত্মীয় স্বজনের মধ্য দিয়ে যতটুকু আমি আমার ব্যবসায়িক মূলধন সামান্য অর্থ দেখাতে পারি সেটুকু আমরা সেখানে দেখিয়েছি। এবং আমাদের জায়গা থেকে ওইখানে সর্বোচ্চ আইনের মধ্য থেকে প্রত্যেকটা জিনিসে আইনগত ব্যাখ্যা আছে, যতটুকু দেখানো যায় অতটুকু দেখিয়েছি। যেহেতু আমার স্ত্রী শুধুমাত্র তার ব্যক্তিগত বিবাহের সূত্র ধরে কিছুমাত্র অলংকার রয়েছে, সেই জায়গাগুলো ব্যতীত যেহেতু আলাদা এখন পর্যন্ত তার কোনো এখনো আয় শুরু করেনি বা কোনো ধরনের ইনকামের সাথে এখনো সম্পর্কিত নয়, তিনি একজন গৃহিণী এবং একই সাথে পড়াশোনা করছেন, সেই জায়গা থেকে আমরা মনে করি যে মিথ্যা কোনো তথ্য দিয়ে আমার নিজের প্রাথমিক অর্থ অনেক বেশি দেখাতে হবে, এই জন্য দেখাই। নির্বাচন কমিশন কিন্তু এবারের যে গণপ্রতিনিধিত্ব যে আইন আছে সেই আইনের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, সেখানে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ যদি অপপ্রচার করে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়ার বিধান রয়েছে। সেটাতে আপনি এখন পর্যন্ত অভিযোগ করেছেন কিনা? না, আমি স্পষ্টভাবে এটা আমার জায়গা থেকে সিদ্ধান্ত দুইটা জিনিস। প্রথম জিনিসটা আমি যেটা নাম মেনশন করে বলেছি, এক জনাব মীর জাহান, উনি তার জায়গা থেকে এটা করেছেন এবং উনি সরিয়েও ফেলেছেন। উনি ওনার জায়গা থেকে এর পরবর্তীতে কিন্তু এটা যে ভুল করেছেন এটার দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি, কিন্তু প্রথমবার এটা করেছেন। দ্বিতীয়ত ইলিয়াস হুসাইন, তিনি তার জায়গা থেকে খুব বাজেভাবে, মানে এটা হচ্ছে আসলে কি একটা মানুষের একটা স্বশিক্ষারও প্রয়োজন আছে, তো সেইটুকু যদি মানে তাদের মধ্যে থাকা উচিত, কিন্তু তার কথার যে শব্দচয়ন এগুলোতে মনে হয় যে ওইটুকু মিনিমাম যেটুকু স্বশিক্ষা তার থাকা প্রয়োজন সেটুকুও নাই, অথচ প্রত্যেকটা মিথ্যা একটা প্রোপাগান্ডা সেগুলো তিনি এটা করেছেন। এটা প্রথমবার। দ্বিতীয়বার যদি দেখি, শুধুমাত্র জিডি না, অভিযোগ না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে যদি মামলা করতে হয়, আইনগত সর্বোচ্চ সহযোগিতার যদি আশ্রয় নিতে হয়, আমি আমার জায়গা থেকে সেটুকুর আশ্রয় নিব। আপনার দৃশ্যমান ব্যবসাটা কি? কোনটা? আপনার দৃশ্যমান ব্যবসা। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমার জায়গা থেকে আমরা একদম ডিটেলস যেটুকু, যে আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য, মালপত্র সরবরাহ করার জন্য একটা ট্রেড লাইসেন্স করেছি।
যেটা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট ছোট প্রতিষ্ঠান, একটা ট্রেড লাইসেন্সের বড় ব্যবসায়ীর কোটি কোটি টাকা বিজনেস থাকে, সেখানে আমরা মাত্র কয়েক লক্ষ টাকার এখন পর্যন্ত সরবরাহ করেছি। এটা অল্প, আমরা গত বছরই মাত্র শুরু করেছি, এটা মাত্র কয়েক লক্ষ টাকার সরবরাহ আদান প্রদান হয়েছে। যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় মনে করেন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে সেই জায়গায় কোনো একটা পণ্য প্রয়োজন, সেটা আমরা একটু সরবরাহ করে দিলাম। কিংবা কোনো একটা জায়গায় ধরেন নির্দিষ্ট যে কোনো একটা পণ্য হতে পারে, একটা গার্মেন্টসের ক্ষেত্রে বেশ কিছু জিনিস, এটা এক্সাম্পল হিসেবে বলছি, যে ওইখানে অনেকগুলো মনে করেন সুই প্রয়োজন, 1 লক্ষ 2 লক্ষ, এগুলো আমরা সরবরাহ করে দিলাম। এই কাজটা আমরা মাত্র শুরু করেছি, এটা আপনারা দেখবেন। এবং ওইখানে মূলধন যেটুকু দেয়া, এটা হচ্ছে পারিবারিকভাবে নিজেরা যেটুকু দিয়ে শুরু করা, এইটুকু। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে এখানে আমাদের স্বচ্ছতাটা থাকা প্রয়োজন। আপনারা আপনাদের জায়গা থেকে দেখবেন, আমার অধিকাংশ নির্বাচনী খরচের জায়গায় যেমন স্পেসিফিক করা, পরিবারের কোন মানুষটা দিয়েছে, কত দিয়েছে। বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমি অন্যান্য আমাদের প্রার্থী যারা, তাদেরও ওই হলফনামার জায়গাটা দেখেছি, তারা শুধুমাত্র সংখ্যাটা দিয়েছে, কোথা থেকে পেয়েছে, কত পেয়েছে, এটা পর্যন্ত দেয়নি। তো আমার মনে হয় যে এটা সবার জায়গা থেকে প্রশ্নটা করে এই জিনিসটা ক্লিয়ার করা উচিত।